জনাব আজহারুল ইসলাম মান্নান উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব মাহফুজুল ইসলাম রাজি, হয়েছেন ফতুল্লাহ থানা বিএনপির সংগ্রামী সভাপতি রাজপথের লালু সৈনিক শহীদুল ইসলাম পিটু, নোয়াখালী থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ফতুল্লাহ থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য কবির মামুন, নাদিম হাসান মিঠু, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান ভাই, সেক্রেটারি মোতালেব, জেলা যুব দলের সংগ্রামী সভাপতি সাবের হোসেন, কৃষক দলের তাঁতি দলের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট ডক্টর মাহমুদ, সব আরও অনেক নেতৃবৃন্দ এসেছিলেন। আজকে মূলত নেতৃবৃন্দরাই বেশি এসেছেন। তাৎক্ষণিক মিলাদের ব্যবস্থা করা হয়েছে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা আসতে পেরেছেন, সেই জন্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সেই সংগ্রামী শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। যে মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে, কত মা বাবার স্বপ্ন নিঃশেষ হয়েছে, সেই দৃশ্যগুলো দেখার শক্তিও আমাদের অনেক সময় হয় না, আমরা হারিয়ে ফেলি, বলার ভাষাও আমরা হারিয়ে ফেলি। এটি আমি ধরে নিতে চাই যে অনেক বড় একটি দুর্ঘটনা ঘটেছে, নিছক একটি দুর্ঘটনা, কিন্তু প্রশ্ন থেকে যায় একটি আবাসিক এলাকার উপর দিয়ে প্রশিক্ষণ বিমান উড়ে যাবে, উঠে প্রশিক্ষণ দেবে, এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। অনেক বিমানবন্দর আমাদের রয়েছে, রানওয়ে রয়েছে, সমুদ্রের পাড়ে আমাদের রানওয়ে রয়েছে, সেখানে এইসব প্রশিক্ষণ বিমান উঠতে পারে। সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটেও তাহলে হয়তো হতাহতের সংখ্যা খুবই নগণ্য হবে। আবাসিক এলাকায় অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হসপিটাল রয়েছে। দেশে আসলে কোনো বিচার ব্যবস্থা যেমন নাই, কোনো অ্যাডমিনিস্ট্রেশনও এখন নাই, আইন নাই, কানুন নাই, দেশে আসলে কোনো সরকার নাই। একটি অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আন্দোলন সংগ্রাম করে তাদেরকে বসালাম, এখন তারা মহারাজা ভাব তাদের মধ্যে দেখা যায়। 1 বছর হয়ে গেল, তারা 3 মাসের মধ্যে একটা নির্বাচনের আয়োজন করবে। একটা অন্তর্বর্তী সরকার, তার কিছু নাই। 8-10 জন উপদেষ্টা দিয়ে একটা দেশ কি চলতে পারে? দেশের একেবারে আমাদের সর্বনিম্ন পর্যায়ে যে জনপ্রতিনিধিত্বশীল একটা সরকার থাকে, ইউনিয়ন পরিষদ, সেখানে মেম্বাররা থাকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা থাকে, তারপরে পৌরসভা থাকে, সেখানে মেয়র থাকে, কাউন্সিলররা থাকে, উপজেলা পরিষদ থাকে, উপজেলা সরকার থাকে, উপজেলা একটা সরকার থাকে, সেখানে উপজেলা চেয়ারম্যান থাকে, তার একটা সদস্য কাঠামো থাকে, যেখানে এমপিরা থাকে সেখানে তাদের একটা কাঠামো থাকে, মেয়ররা থাকে, তাদের একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে। আজকে 8-10 জন মানুষ একটা দেশ পরিচালনা করছে, তাদের কি শক্তি আছে দেশটা রক্ষা করার? এই যে একটু আগে শুনেছি দুর্ঘটনাকে, আমি তো প্রথমেই বলেছি যে দুর্ঘটনাটাকে আমি দুর্ঘটনা হিসেবেই দেখতে চাই, কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম যে সচিবালয়ের মধ্যে শত শত ছেলে পেলে ঢুকে গেছে, তারা সেখানে ভাঙচুর করছে, গাড়ি ঘোড়া ভাঙচুর করছে, গুরুত্বপূর্ণ সেখানে ফাইল রয়েছে। বাংলাদেশের সবচাইতে সেন্সিটিভ জায়গা হলো সচিবালয়। এত আন্দোলন সংগ্রাম হয়েছে বাংলাদেশে, স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে আন্দোলন করেছি, শিক্ষা ভবন ঘেরাও করেছি, কত আন্দোলন আমরা করেছি।
কিন্তু কোনোদিন তো আমরা সচিবালয়ের ভিতরে ঢুকি নাই। এটা রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের নিরাপদ সমস্ত কিছু তথ্য সেখানে থাকে, সংরক্ষিত থাকে। সেই জায়গার মধ্যে কথায় কথায় ঢুকে যায়, দেখার কেউ নাই। এইভাবে তো একটা দেশ চলতে দিতে পারি না। 15 বছর অনেক রক্ত আমরা দিয়েছি, অনেক রক্তের বিনিময়ে ফেসিবাদ বিদায় হয়েছে। আজকে আমরা দেখছি যে সেই পরাজিত এবং বিতাড়িত ফেসিবাদের দোসরেরা ঝাঁপটি মেরে আমাদের মধ্যে ছিল, তারা এখন বের হয়ে আসছে। এই সুযোগ বুঝে তারা এখন মিছিল করছে, মিটিং করছে। তারা বলছে আবার হাসিনাকে বাংলাদেশে ফিরে আনবে। কি অলীক স্বপ্ন তারা নিয়ে এখন আমাদের উপরে চড়াও হতে চায়, দেশের মানুষের উপরে তারা চড়াও হতে চায়। এই যে অবস্থা, এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য একেবারেই আমি আজকে এই শোক সভাতে দাঁড়িয়েও বলতে বাধ্য হচ্ছি, দেশটাকে যদি বাঁচাতে চাই তাহলে একটি নির্বাচিত সরকার ছাড়া এর কোনো বিকল্প নাই। আজকে সরকারের দুর্বলতার সুযোগে এই যে বিমান দুর্ঘটনা হয়েছে, এই বিমান কেন এখান থেকে ছাড়লো, কেন প্রশিক্ষণ বিমান এই এয়ারপোর্ট থেকে চলবে, কেন এই বিমান ভালো মতো পরীক্ষা নিরীক্ষা? আমি তো শুনেছি যে সলো প্রোগ্রামে, আমি জানি সলো প্রোগ্রামে, যে প্রোগ্রামে সর্বোচ্চ এয়ার কমোডোর ডিগ্রি দেওয়া হয়, এই মার্শাল ডিগ্রি দেওয়া হয়, সেখানে যে বিমানটা ছাড়া হয় তাকে নিয়ে একটা আনুষ্ঠানিকতা হয় এবং কয়েকদিন নিয়ে এই বিমানকে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে যখন ফাইনাল দেওয়া হয়, এয়ার পারমিশন দেওয়া হয়, ওরার পারমিশন দেওয়া হয়, তখন সেই বিমান আকাশে উঠতে পারে। কিন্তু কি এইসব কি আনুষ্ঠানিকতা হয়েছে কিনা এগুলো তলিয়ে দেখতে হবে, তদন্ত করে দেখতে হবে। এর পিছনে কোনো নাশকতার উদ্দেশ্য ছিল কিনা এগুলো তলিয়ে দেখতে হবে। তা নাহলে হঠাৎ করে বিমান দুর্ঘটনা ঘটেছে, ঠিক আছে, খুব ভালো কথা, একটা মর্মান্তিক বিমান দুর্ঘটনা হয়ে গেছে, আমরা সেটা বিশ্বাস করি দুর্ঘটনা ঘটেছে। কিন্তু দুর্ঘটনা ঘটার পরপরই যে সকল প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে সকল কথা আমরা শুনছি, এই যে সচিবালয়ে হামলা করা হয়েছে, বিমান দুর্ঘটনার সঙ্গে সচিবালয়ে হামলার কি সম্পর্ক থাকতে পারে? আমরা যদি পদত্যাগ চাই, উপদেষ্টাদের পদত্যাগ চাইতে পারি, বিমান উপদেষ্টার পদত্যাগ চাইতে পারি, অথবা অন্যান্য উপদেষ্টাদের পদত্যাগ চাইতে পারি, কিন্তু সচিবালয়ে ঢুকে কেন বিশৃঙ্খলা করতে হবে? জনগণের সম্পদের উপরে কেন আঘাত আসবে? এর সঙ্গে কারা পরিকল্পিতভাবে জড়িয়ে আছে, সমস্ত কিছু ঘটনার তদন্ত করে বের করতে হবে। এবং এর দায় সরকারকে নিয়ে, এই যে এতগুলো প্রাণ আজকে আমরা হারালাম, এই এতগুলো প্রাণের দায় সরকারকে নিতে হবে। কার কার গাফিলতি এর মধ্যে জড়িয়ে ছিল সেগুলো সুষ্ঠু তদন্তের বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে, বিচার বিভাগীয় তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে এবং প্রকৃত দোষীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এইভাবে উদাসীন ভাবে একটা দেশ চলতে পারে না। আজকে প্রধান উপদেষ্টা উনি যেন একেবারে বোবা, উনি কোনো কথা বলে না, ওনার কোনো বক্তব্য আছে, ওনার কোনো বিবৃতি আপনারা শোনেন? উনি কি নির্বাক না হতবাক? উনি কি, ওনার দায়িত্ব কি? আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে নিয়ে আমি প্রশ্ন করতে চাই না, কিন্তু 1 বছর তো হয়ে গেল, 1 বছর তো হয়ে গেল, 15টা বছর তো আমরা আন্দোলন সংগ্রাম করলাম শুধুমাত্র জনগণের ভোটের অধিকার আদায়ের দাবিতেই। 15টা বছর তো আমরা জীবন দিলাম, জেল খাটলাম, আত্মহতি দিলাম, আমাদের কত ভাই শহীদ হয়ে গেল, আমাদের কত ভাই গুম হয়ে গেল। কেন কেন গেল? শুধুমাত্র জনগণের ভোটের অধিকার, জনগণকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা রাজপথে ছিলাম। বাংলাদেশে যেন একটি গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে একেবারে প্রাতিষ্ঠানিক রূপ পায়, যে গণতন্ত্র আর কোনোদিন কেউ ছিনিয়ে নিতে পারবে না, যে ভোটের অধিকার আর কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না, সেই রকম একটি ব্যবস্থার সংস্কার করে আমরা একটা জনমুখী নির্বাচিত সরকার যাতে তৈরি হয়, জনগণের যাতে জবাবদিহির মাধ্যমে একটি সরকার তৈরি হয়, জনগণ ভোট দিবে, জনগণ ওই সরকারকে জবাবদিহির আওতায় আনবে, যে আমি আপনাদেরকে ভোট দিয়ে তৈরি করেছি এই সরকার আমাদের এই সুবিধা অসুবিধাগুলো দূর করবে। এরকম একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। মানুষ এখন অপেক্ষা করছে যে কবে একটা ইলেকশন হবে এবং সেই একটি তাদের ভোটের অধিকার তারা প্রয়োগ করতে পারবে এবং একটি সরকার গঠিত হবে।
সেই জন্য মানুষ অপেক্ষা করছে, নাকি একটি সরকার যাদের ঢাল নাই তরোয়াল নাই এরকম একটি নির্দলীয় সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, সেরকম একটি সরকারের জন্য আমাদের নেতাকর্মীরা লড়াই সংগ্রাম করেছে। অবশ্যই জনগণ সেই জন্য জীবন দেয় নাই। আজকে যে ১,৫০০ গত জুলাই মাসে যে ১,৫০০ মানুষকে হাসিনা হত্যা করলো, কেন হত্যা করলো? শুধুমাত্র ওই চেয়ারটায় ঠিক থাকার জন্য, শুধুমাত্র যাতে বাংলাদেশে কোনো নির্বাচন না হয়, তারা যাতে এখানে অনির্বাচিত অবস্থায় ক্ষমতা দখল করে থাকতে পারে, শুধুমাত্র সেই দাবিতেই হাসিনা কিন্তু এতগুলো মানুষ মারল, শুধুমাত্র সেই উদ্দেশ্যে। তাহলে হাসিনা যে উদ্দেশ্যে এতগুলো মানুষ মারলো, এখন তো আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারও সেই উদ্দেশ্যই বাস্তবায়ন করছে। হাসিনা নাই, কিন্তু ওই চেয়ারে একজন বসে গেছে, সে আজীবনের জন্য যেন বসে গেছে। কাজে এটা তো কোনো রাষ্ট্র ব্যবস্থা হতে পারে না। সুতরাং এই যে দুর্ঘটনার সঙ্গে এই কথাগুলো এই জন্য বললাম যে এই যে সরকারের দুর্বলতার কারণে একটি নির্বাচিত সরকার থাকলে সেখানে অনেক শক্তিশালী একটা সরকার ব্যবস্থা পরিচালনা হয়। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার হলো একটা দুর্বল সরকার। এই সরকারকে কেউ তেমন আমলে নেয় নাই, যে যেভাবে পারছে সেইভাবে চলছে। সেখানে সরকারি আমলা কর্মকর্তা কর্মচারীরাও সেইভাবে চলছে, দেশের মানুষও সেইভাবেই চলছে। কথায় কথায় আমরা দেখি যে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে ২০-২৫ জন মানুষ রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। আর রাস্তাঘাট বন্ধ করার মতো একটা ধাপ আছে, একটা ধাপে ধাপে তারপরে হলো আন্দোলন সামনের দিকে এগিয়ে যায়। আজকে গার্মেন্টসের বেতন দেয় নাই, দেখেন তারা ওই বের হয়ে সামনের রাস্তা ব্লক করে দিচ্ছে। এখানেও একটা শাসন ব্যবস্থা থাকতে হবে। ধাপে ধাপে আন্দোলন হবে, ধাপে ধাপে রাস্তায় আসবে মানুষ। কোনো কথা নাই, নোটিশ নাই, কোনো বক্তব্য নাই, সাংবাদিক সম্মেলন নাই, কোনো কিছু না করেই হুট করে রাস্তা বন্ধ। এই যে একটা অব্যবস্থাপনা চলছে দেশে, এটা থেকে তো মানুষ পরিত্রাণ চায়। আর পরিত্রাণ দেওয়ার একমাত্র ব্যবস্থাই হলো একটি শক্তিশালী সরকার ব্যবস্থা, একটি নির্বাচিত শক্তিশালী সরকার ব্যবস্থা। আমাদের প্রত্যেকটা জায়গায় আজকে জনপ্রতিনিধি নাই, তাহলে সেগুলো আমাদের উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আমাদের সেই প্রতিনিধিত্বশীল সরকার তৈরি করতে হবে। যাই হোক, অনেক কথা বললাম। আমরা আজকে মূলত একটা দোয়ার অনুষ্ঠান করব, এখনই দোয়া অনুষ্ঠিত হবে। তবারকের ব্যবস্থা আছে, আপনারা সবাই তবারক নিয়ে যাবেন। আমি বক্তব্য শেষ করার আগে শুধু এটাই বলবো যে এইরকম দুর্ঘটনা, এরকম নৃশংস ঘটনা যেন বাংলাদেশে আর না ঘটে। যে যেখানে আমাদের দায়িত্ব পালন করছি, আমরা যে যেখানেই আছি, আমরা যেন এগুলো খেয়াল করি যে এই বিমানটা এখানে না উঠে এই বিমানটা আমরা পতেঙ্গায় পাঠিয়ে দিতে পারতাম, তাহলে তো এই ঘটনাটা ঘটতো না। এইটুকু খেয়াল কি প্রশাসনের মধ্যে কেউ নাই যে এইটুকু খেয়াল করবে? অবশ্যই থাকা উচিত। অবশ্যই আমাদের প্রশাসন আরো দক্ষতার সঙ্গে কাজ করবে, সেটা আমরা আশা করছি। আমাদের অনেক প্রশাসনে অনেক বড় মাথামারি প্রশাসন ব্যবস্থা রয়েছে, তো সেগুলোকে সবাইকে অ্যাক্টিভ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এই যে সচিবালয়ে কারা ঢুকে গেল, এগুলো তদন্ত করে আমাদের বের করতে হবে। সুতরাং আমি এই নৃশংস ঘটনায় যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের যে শোক সন্তপ্ত পরিবার, তাদের মায়েদের আহাজারি, বাবাদের আহাজারির কথা যখন একটু আমি দুদিন যাবৎ এতে ঢুকছি না, অনলাইনে ঢুকছি না, তাদের আহাজারি সহ্য হয় না। আমি গত 2 দিন যাবৎ বাসা থেকে বের হতে পারছিলাম না, আমার ভাষা হারিয়ে ফেলেছি। তাদের কথা যখন শুনি আমাদের ভাষা থাকে না। এই এত সংখ্যক মায়ের আহাজারি, এত সংখ্যক বাবার আহাজারি কি একজন বাবা হিসেবে, একজন মা হিসেবে কেউ সহ্য করতে পারি আমরা? ভাষার হৃদয় পর্যন্ত কেঁপে যায়। সুতরাং আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের এই যে শোক সন্তপ্ত যে পরিবার, তাদের মা বাবা আত্মীয় স্বজন যারা শোকাহত, তাদের পাশে সমবেদনা জানানোর জন্য আমরা রয়েছি। আমাদের এই যে রাজীব বলেছে যে আমাদের ছাত্র দলের ছেলেরা, যুব দলের ছেলেরা হাসপাতালের সামনে গিয়ে রক্ত দেওয়ার জন্য ভিড় করে দাঁড়িয়ে থাকে।
গতকাল এখান থেকে আমাদের এই সিদ্ধিরগঞ্জ থেকে 15 জন হাসপাতালে গিয়েছে। ওরা গিয়েছে, ওরা সারাদিন দাঁড়িয়ে থেকে রাতের বেলা ফেরত এসেছে যে রক্ত লাগে নাই। তারপরও লিস্টে নাম উঠিয়ে দিয়ে আসছি, যদি প্রয়োজন হয় আমাদেরকে আবার ডাকবে। আমরা প্রস্তুত রয়েছি, জনগণের সব দুর্দশার সময় আমরা পাশে রয়েছি, আমাদের দল পাশে রয়েছে। আজকে দেখেন সারা দেশে আমাদের এইরকম ভাবে শোক সভা হচ্ছে, তাদের রুহের মাগফিরাত, তাদের সুস্থতার জন্য দোয়া হচ্ছে। আমরা সকল বিপদ আপদে মানুষের পাশে রয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সুতরাং আমি এই শোক সন্তপ্ত পরিবারগুলোর পাশে সমবেদনা জানানোর ভাষা নেই, তারপরেও আমরা আছি। আমাদের পাবেন আপনারা আমাদেরকে যখনই ডাকবেন আমরা আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো। যারা নিহত হয়েছে তাদের মাগফিরাত কামনা করি। তারা তো অবশ্যই শহীদ, এমনি ছোট ছোট বাচ্চা, তার মধ্যে আবার তারা আগুনে পড়ে মারা গেছে, এমনি শহীদ হয়ে গেছে। যাই হোক, সেই শহীদদের আত্মা মাগফিরাত কামনা করে আজকে এই শোক সভায় যারা অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।